গণমাধ্যমে হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা। হাসিনার রায়কে ন্যায় বিচারের প্রতিষ্ঠা বলছে বিএনপি। মৃত্যুদণ্ড রায়ের পর যা বললেন কামাল। মাদুরোর সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ ট্রাম্পের। আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। জাতীয় নিরাপত্তার স্বার্থে মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ডিত পলাতক শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি প্রচার না করতে গণমাধ্যমকে নির্দেশ দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। সোমবার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে দেশে কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যম এবং অনলাইন নিউজ পোর্টাল দণ্ডপ্রাপ্ত এবং পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি প্রচার করছে। প্রচারিত এসব বক্তব্যে সামাজিক স্থিতিশীলতা, সোশ্যাল হারমোনি বিঘ্নিত করার পাশাপাশি সরাসরি সহিংসতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কার্যকলাপ সৃষ্টির আহ্বান বা নির্দেশনা রয়েছে। এতে বলা হয়, দণ্ডপ্রাপ্ত এবং পলাতক আসামিদের বক্তব্য প্রচার সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর নিয়মাবলীর পরিপন্থী। বিশেষত অধ্যাদেশের ধারা 8-2 অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিজিটাল বা ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত এমন তথ্য যেগুলো দেশের অখণ্ডতা, নিরাপত্তা বা জনশৃঙ্খলা বিঘ্নিত করে জাতিগত বা ধর্মীয় বিদ্বেষ ছড়ায় কিংবা সহিংসতার আহ্বান জানায়, সেসব তথ্য অপসারণ বা ব্লক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাদেশের ধারা 26-1 অনুযায়ী ছদ্ম পরিচয় বা অবৈধ প্রবেশের মাধ্যমে যদি কেউ ঘৃণা, জাতিগত বিদ্বেষ, সহিংসতা প্ররোচনাকারী বক্তব্য প্রকাশ বা প্রচার করেন তা অপরাধ এবং দণ্ডনীয়। ধারা 26-2 অনুযায়ী অপরাধীদের সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ 10 লাখ টাকা জরিমানা আরোপ করা যেতে পারে। জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি সাংবাদিকতা ও অভিব্যক্তির স্বাধীনতাকে সম্মান করে, তাই দণ্ডপ্রাপ্ত আসামিদের সহিংসতা, বিশৃঙ্খলা, অপরাধমূলক, উস্কানিমূলক বা আহ্বানমূলক যে কোনো বিবৃতি প্রচার করা থেকে বিরত থাকতে এবং আইনি দায়বদ্ধতা বিবেচনায় রাখতে গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রামের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষিত শেখ হাসিনা রায়কে ন্যায় বিচারের প্রতিষ্ঠা হিসেবে বর্ণনা করেছে বিএনপি। সোমবার রাতে গুলশানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ মন্তব্য আসে। বৈঠক শেষে লিখিত বিবৃতি পাঠ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে বলা হয়, গত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন এবং 2024 সালের ছাত্র গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়। এ সময় বিরোধী দলের হাজারো নেতাকর্মী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, মামলা, হামলা ও নির্যাতনের শিকার হন। বিএনপি বলছে, ছাত্র গণ অভ্যুত্থানে জীবনদান, অন্ধত্ব ও পঙ্গুত্ব বরণ করা সহস্রাধিক মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে আওয়ামী বাকশালী শাসনের পতন ঘটে। এরপরই আন্তর্জাতিক মানদণ্ডে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও তার 2 সহযোগীর বিরুদ্ধে রায় ঘোষণা করেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, রায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতার কারণে কম সাজা দিয়ে 5 বছরের দণ্ড দেওয়া হয়। 24 জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দীর্ঘ তদন্ত, সাক্ষ্য গ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে এ বহুল আলোচিত মামলার রায় দেন 3 সদস্যের বিচারিক প্যানেল। দুপুরে বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী 6 অধ্যায় ও 453 পৃষ্ঠার রায় পাঠ শুরু করেন। তার সঙ্গে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার এবং বিচারপতি শফিউল আলম মাহমুদ উপস্থিত ছিলেন।
প্রায় 2 ঘন্টা রায় পাঠের পর দুপুর 2টা 50 মিনিটে আদালত ঘোষণা করেন 24শে জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন, আগুন দেওয়া এবং বেসামরিক নাগরিকদের উপর হামলার দায়ে আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। রায় ঘোষণার কয়েক ঘণ্টা পরই সোমবার বিকেল 4টায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জার্মান আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলে DWকে অডিও সাক্ষাৎকার দেন। সেখানে তিনি রায় ট্রাইব্যুনালের বৈধতা, রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রতিবেশী ভারতের সম্ভাব্য অবস্থান নিয়ে বিস্তৃত প্রতিক্রিয়া জানান। তিনি সাক্ষাৎকারে বলেন, এই ট্রাইব্যুনালটা অবৈধ ট্রাইব্যুনাল। আমাদের এখানে যুদ্ধাপরাধী এবং গণহত্যার জন্য এই ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল। লিবারেশন ওয়ারের সময় গণহত্যা হয়েছে, কাজেই এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে লিবারেশন ওয়ারে যারা নাকি দেশে বিরোধিতা করেছে, আগুন ধরিয়েছে, মাইলের পর মাইল বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছিল তাদের জন্য। সে কোর্টে মুক্তিযোদ্ধাদের বিচার হবে, সেটি অবিশ্বাস্য। আমি মনে করি এই অবৈধ ট্রাইব্যুনালে রয়েছে একটি দলের সমর্থকরা, কাজেই তারা কী রায় দেবে আমরা আগে থেকে জানি। আমরা মনে করি বাংলাদেশের মানুষ এই রায় অ্যাকসেপ্ট করবে না। ডয়েচে ভেলে তখন তাকে প্রশ্ন করে, আপনার কি মনে হয় যে এই রায়ের পরে ভারতের উপর চাপ আরও বাড়বে আপনাদেরকে হস্তান্তর করার জন্য? উত্তরে কামাল তিনি বলেন, ভারত একটি বড় দেশ, পার্শ্ববর্তী দেশ। ভারত বাংলাদেশকে সবসময় সহযোগিতা করে আসছে সব রকমভাবে। এখন এই অবৈধ সরকারকে ভারত কখনো পছন্দ করে না, আমি জানি। সেখানে ভারত কিভাবে দেখবে সেটা ভারতের ব্যাপার। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনা শুরু করতে পারেন। তিনি এমন সময়ে কথা বললেন যখন ক্যারিবীয় সাগরে বিমানবাহী রণতরী মোতায়েন করেছে ওয়াশিংটন। রোববার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ থেকে ওয়াশিংটন ফেরার পথে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় ট্রাম্প বলেন, মাদুরোর সঙ্গে কিছু আলোচনা করতে পারেন তিনি, আর তাতে কি ফলাফল হয় তাও দেখবেন, কারণ ভেনেজুয়েলা কথা বলতে চায়। ভেনেজুয়েলার উপকূল ও পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে ওয়াশিংটনের সামরিক অভিযান ঘিরে এই অঞ্চলে উত্তেজনা বাড়ছে। ক্রমবর্ধমান এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি প্রশমনে ট্রাম্পের আলোচনার ইঙ্গিত সম্ভাব্য পথগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। তবে এর বাইরে বিস্তারিত আর কিছুই জানাননি। আমেরিকার অভিযোগ, মাদুরো অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। শুক্রবার ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা সম্পর্কে তিনি এইরকম সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে শিগগিরই একটি সিদ্ধান্তে আসতে পারেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা জানান, ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা গত সপ্তাহে ভেনেজুয়েলাকে লক্ষ্য করে সম্ভাব্য সামরিক অভিযানের বিভিন্ন বিকল্প নিয়ে হোয়াইট হাউসে 3 দফা বৈঠক করেছেন। এর মধ্যে দেশটির অভ্যন্তরে স্থল হামলাও অন্তর্ভুক্ত রয়েছে। আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচে জয়ের সুযোগ দেখছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। আজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ভারতের বিপক্ষে ম্যাচটি আবেগের এবং হাই ভোল্টেজ ম্যাচ। এই ম্যাচটি জয় রাঙাতে চান তারা। জামাল বলেন, এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্য ইতিবাচক হবে। তাই আমার জন্য ম্যাচটি আবেগের, একই সঙ্গে মস্তিষ্ক ব্যবহার করে খেলতে হবে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের জার্সি গায়ে খেললেও এখনও ভারতের বিপক্ষে জয় পাননি জামাল। বাংলাদেশ অধিনায়ক এবার জয়ের সুযোগ দেখছেন। তিনি বলেন, এই ম্যাচে অনেক ফ্রি কিক হবে, হলুদ কার্ড হবে, গালাগালি হবে, তবে আমি এটা স্বাভাবিক ম্যাচ হিসেবে ধরব। তবে এই ম্যাচের তাৎপর্য আমি জানি। বর্তমানে আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে। হামজাকে ঘিরে আশা বাংলাদেশের। গত ম্যাচে জামালের অ্যাসিস্টে দর্শনীয় এক গোল করেছেন হামজা। দুজনের বোঝাপড়া বেশ ভালো। জামাল বলেন, আমি সৌভাগ্যবান যে হামজাকে অ্যাসিস্ট করতে পেরেছি, একটা কর্নার থেকে আরেকটা বাইসাইকেল গোলে। বাইসাইকেল গোলটা আমার দেখা বাংলাদেশের অন্যতম সেরা, অবশ্যই 1 নম্বরে থাকবে। তিনি আরও বলেন, হামজা বিদেশ থেকে এসেছে আমার মতন। আমাদের মধ্যে বোঝাপড়া খুব ভালো।
হামজার যখনই কোনো সমস্যা হয় আমাকে টেক্সট করে বা কল করে। ফুটবল নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আমি হামজাকে জিজ্ঞাসা করি। আমাদের মধ্যে এই বোঝাপড়া মাঠের বাইরে থেকে শুরু হয়েছে।